আচ্ছা, আজকে আমরা দেখব এসএসসি পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা, শক্তি। আর এই অধ্যায়টা আমাদের ওইভাবে অতটা হাইলাইট করে নেই জিনিসগুলো বইয়ে। ম্যাক্সিমাম আমরা গাইড থেকেই করব প্র্যাকটিস। কিন্তু আমাদের প্রাথমিক যে বই যে জিনিসগুলো দিছে, সেই জিনিসগুলো জানতে হবে। অবশ্যই বইটা আগে পড়তে হবে। আমরা এর আগের অধ্যায়ে বলে পড়ছিলাম কি? যে বলের একক হচ্ছে নিউটন। এখানে এরা বলে দিছে যে কাজের একক হচ্ছে জুল। প্রত্যেকটা শক্তি প্রকাশের একেকটা আলাদা আলাদা ইউনিট থাকে। তোমরা দেখো নাই যে বিজ্ঞানে যে এটিপি বলে একটা কথা আছে, এটাও কিন্তু একটা শক্তি প্রকাশের ইউনিট। দেখবা বিদ্যুৎ বিল সবসময় ইউনিটে প্রকাশ করে থাকে। মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা প্রকাশের নিয়ম আছে। তেমন আমরা কাজের একককে কি বলবো? জুল বলবো। যে কোনো কাজকে জুল দ্বারা প্রকাশ করবো একক। কাজের মাত্রাটা কিভাবে বের করছে? সেম প্রসেসে, বল গুণন সরণ। তাহলে আমরা বলের মাত্রাটা বসাই দিব। বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। আর সরণের কি হবে? এল। তাহলে এটা কি হচ্ছে? এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা হয়েছে। বুঝতে পারছো? মাত্রাগুলো এমনভাবে পড়বা যাতে বের করতে না হয় আর পরীক্ষার হলে। করতে করতে দেখবা যে শুধুমাত্র দাগায় দিচ্ছ, একদম মুখস্থ হয়ে গেছে। আমরা এই ছোট ছোট ম্যাথগুলো করব না, কারণ এইগুলো আমাদের পরীক্ষায় আসবে না। এগুলো করে আমাদের কোনো লাভ নেই। আমরা মেইন থিমে যাই। আস্তে আস্তে আমরা এমসিকিউ থেকে সিকিউ এ চলে যাব, একদম গাইড পর্যায়ে। কিন্তু বইয়ে যতটুকু দিছে ওগুলো আগে দেখি। আমরা শক্তির একক পড়লাম জুল, শক্তির মাত্রা পড়লাম জুল। জুল না, এমএল স্কয়ার টি ইনভার্স টু, যেটা একটু আগেই দেখলাম। তোমরা সূত্রটা কিন্তু একটু দেখে নিও যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। ফিজিক্সে অনেক কিছু স্কিপ করা যায়, দেখছো? বেশিরভাগ সবগুলো স্কিপ চলে যাচ্ছে। দেখো, আমরা এর আগে কিন্তু এই সূত্রগুলো পড়ছিলাম যে এফ ইকুয়াল টু এম এন, এস ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার। এটা কখন হয়? যখন আদিবেগ জিরো থাকে। ডিরেক্ট হাফ অফ এটি স্কোয়ার। এই যে ভি ইকুয়াল টু এটি, ওই যে ইউ প্লাস এটি হবে না, কারণ এখানে আদিবেগটা জিরো। এখানে যে হাফ অফ এম ভি স্কোয়ার, গতিশক্তির যে সূত্রগুলো, এগুলো কিন্তু আমরা আগের অধ্যায়ে পড়ছি। এগুলো সব বাদ যাবে। দেখো, এখানে একটা ছোট ম্যাথ দিছে। এগুলো কিন্তু, এটাও কিন্তু আমরা আগের অধ্যায়ে করছি। এই ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ এম। এই করো নি? 10 সেকেন্ড পরে আগের অধ্যায়ে এই অঙ্কগুলো করছিলাম। তাছাড়া এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট না। আমাদের যেগুলো করতে হবে সেগুলো গাইডেই আছে বেশিরভাগ। আচ্ছা, আমরা টপিকসগুলো একটু বুঝি। যে বিভব শক্তি, বিভব শক্তিটা হচ্ছে কি? পটেনশিয়াল এনার্জি, যেটা মানে নিজের ভিতরে থাকে। বুঝতে পারছো? যান্ত্রিক শক্তির দুইটা রূপভেদ, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এটা হচ্ছে তোমার ভিতরে যেটা স্টে করতেছে, সেটাকে আমরা বিভব শক্তি বলবো। আচ্ছা, স্প্রিং এর ক্ষেত্রে কি হবে? জিনিসটা কিভাবে কাজ করে থাকে? স্প্রিং সংকুচিত করা যায়, প্রসারিত করা যায়। এই ক্ষেত্রে যদি আমরা ইকে বের করি বা গতিশক্তি বের করি, বা এটাকে ভি দ্বারা প্রকাশ করছে, মানে সঞ্চিত শক্তিটা, সেটা আমরা কি বলবো? যে হাফ অফ কে এক্স স্কোয়ার। ডিরেক্ট সূত্র বসাই দিব। হাফ অফ কে এক্স স্কোয়ার বলতে এক্সটা কি? এটা হচ্ছে মানে অবস্থার দূরত্বটা, এক্স এর সাথে যে সংকুচিত হওয়ার পরিমাণটা, সেটা বলছে এরা। এখানে পরিচয়গুলো দিয়ে দিচ্ছে। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এরা বলতেছে যে একটি স্প্রিং এর ধ্রুবক যদি কে হয়, এই যে বলে দিছে দেখো, এবং স্প্রিংটিতে যদি তার স্থির অবস্থার সাপেক্ষে এক্স দূরত্ব সংকুচিত করা হয়, তার মানে কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটা দেওয়া থাকবে। তোমাকে হয়তো বলবে যে সঞ্চিত শক্তি বের করো, অথবা এক্স মানে এই দূরত্বটা বের করো, কতটুকু সংকুচিত হয়েছে। তুমি যখন পরিচয়গুলো জানবা তখন কিন্তু ম্যাথটা করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখান থেকে ওইরকম কিছু আর পাচ্ছি না। দেখো, এখানে বলছে কি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, একটু আগে পড়লাম না? এফ এস একটু আগে প্রথম সূত্রটা পড়লাম না? এখন এই এফ এসটাকে এইভাবে প্রকাশ করছে, এফ এইচ। এস দ্বারা দূরত্ব, আর এখানে এইচ দ্বারা দূরত্ব, হাইট, একই সূত্র। এখন এইটা কেন লেখছে? এখান থেকে একটা সূত্র তৈরি করবে। আমরা এফ ইকুয়াল টু এম জি জানি না, আর কি জানি? যে এইচ, এসটাকে এরা কি করছে? এইচ ধরছে কেন? এই সূত্রটা বানার জন্য। যে কৃত কাজ, যে সূত্রটা হবে, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। ধরো গ নম্বরে বলে দিছে কৃত কাজ কত। এই কৃত কাজের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। বুঝতে পারছো? আর সূত্রটা কিভাবে আসলো? ওই এফ এস মানে এফ এইচ থেকে এখানে আসছে। অনেকে বলবে যে এফ এস, এফ বলতে তো এম এ। এখন এ যেটা, সেটাই কিন্তু কে, সেটাই কিন্তু এ যেটা, জিও কিন্তু সেটাই। তার মানে একই। তাহলে এফ এস,
তাহলে এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম এ বা এম জি, আর এস এর পরিবর্তে এইচ লিখতে পারি। তাহলে এম জি এইচ, এটাই হচ্ছে কৃতকাজের সূত্র। বুঝতে পারছো? আমরা এই অধ্যায়ে আজকে জাস্ট সূত্রগুলো সম্পর্কে একটু পরিচয়টি নেই। দেখো যে এখানে একটা অঙ্ক দিচ্ছে, এই অঙ্কটা লাগবে আমাদের। ওই অঙ্কগুলো লাগতেছিল না, কারণ ওগুলো ছোট ছোট ছিল। এখানে দেখো 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিছে। যদি একটু চিত্র আঁকার মাধ্যমে বুঝাই দিই, ধরো এখানে একটা 5 কেজি বস্তু আছে, এইটাকে কি করছে, 50 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিছে। এখন বলছে কোন উচ্চতায় এর বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। আমাদের কি বিভব শক্তি চাইছে নাকি গতিশক্তি চাইছে? একটাও চায়নি। কি চাইছে? কোন উচ্চতায়, এইচ। এখন এইচটা আমরা কিভাবে বের করব? আমাদের এইখানে একটা বস্তু ছিল 5 কেজি, এইটা একটা বেগে নিক্ষেপ করে দিছে। এখন আমাকে বলছে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। এই দুটো কিন্তু সমান হবে, কিন্তু কোন উচ্চতায়? আমরা ধরলাম এইখানে এই উচ্চতায় জিনিসটা সমান হবে। আমাদেরকে হাইটটাই বের করতে হবে যে এইটা মাটি থেকে কত দূরত্ব। বুঝতে পারছো? এখন এই জিনিসটা কিভাবে বের করব? এই জিনিসটার জন্য একটা জিনিস জানতে হবে। এরা যেহেতু একটা কন্ডিশন দিছে যে বিভব শক্তি গতিশক্তির সমান হবে, তার মানে এইটা ইকুয়াল এইটা। এখন দুইটা সমান কি? প্রাথমিক গতিশক্তিটা। আর যে যদি আলাদা আলাদাভাবে বের করি, তাহলে বিভব শক্তি ধরো, তাহলে এটার অর্ধেক, গতিশক্তি ধরো, ওইটার অর্ধেক। তার মানে এই জিনিসটা আমরা যখন বলবো, মানে ইকুয়েশনে ফেলবো যে বিভব শক্তি ইকুয়াল টু গতিশক্তি, এই যে এই জিনিসটা ইকুয়েশনে ফেলতেছি, দেখো গতিশক্তি, এটা আগে বিভব শক্তিটা এইদিকে দিছে, মানে বিভব শক্তি ইকুয়াল গতিশক্তি করছে। এটা হচ্ছে বিভব শক্তি। আর গতিশক্তি কি করছে? অর্ধেক করে দিছে। কারণ প্রাথমিক গতিশক্তিটা হবে প্রাথমিক গতিশক্তির অর্ধেক, কারণ দুইটাই সেম। এখন এই একটা যদি আমরা বের করি, সেটা অর্ধেক হয়ে যাবে না? এই জিনিসটা একটু ডিপলি বোঝার চেষ্টা করো। এরা বলছে গতিশক্তি বিভব শক্তি সমান হবে, ভালো কথা। এখন দুইটাই যদি সমান হয়, এখন টোটাল যে আগের সাথে হিসাব করতেছি, সেইটা যদি যখন বের করব, সেই ক্ষেত্রে বিভব শক্তি হইলে আগেরটার সাথে হাফ করব, মানে অর্ধেক করে দিব। আবার গতিশক্তি বের করতে হলে আগেরটার সাথে কি করব? অর্ধেক করে দিব, প্রাথমিক যেটা ছিল এই যে এইটা। তার মানে কি করতে হবে? আমার বিভব শক্তিটার সূত্র লিখলাম, আর গতিশক্তির জায়গায় কি করলাম? এটাকে অর্ধেক করে দিলাম। এখান থেকে দেখো আমার এম এর মান জানা আছে, জির মানও জানা আছে। তাহলে আমি এইচ পাচ্ছি না? এইচ কিন্তু পেয়ে গেছি 63.78। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন শক্তির বিভিন্ন উৎস আছে, এদের মধ্যে অনবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি, আবার এদের রূপভেদও আছে, এক একটা এক এক শক্তিতে রূপান্তরিত হয়। যদি বলি যে দেখো, ইস্ত্রি বা আয়রন যেটা দিয়ে কাপড় সোজা করে, এখন এই জিনিসটাতে কি হয় তোমার, ইস্ত্রিতে কি হয়? এটা কেমন লাগতেছে রে? ইঁদুরের মতন লাগতেছে না? যাই হোক, ইস্ত্রি ভেবে নাও। এখন এই জিনিসটা দিয়ে কি করে? তাপ শক্তিতে একটা রূপান্তরিত হয়, আর একটা কি হয়, ও সরি, এখানে তো শুধু তাপ শক্তি রূপান্তরিত হয়। আমি যদি একটা বাল্বের উদাহরণ দিই, যে একটা বাল্ব, ধরো এখানে একটা জিনিস কি হচ্ছে, আলো তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে? এটার ক্ষেত্রে যদি বলে শেষ করি, যে এখানে বিদ্যুৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর আমি যদি বাল্বের ক্ষেত্রে চিন্তা করি, এখানে কি ধরনের রূপান্তর হচ্ছে? আলোক শক্তি এবং তাপ শক্তি দুটাতেই রূপান্তরিত হচ্ছে। এখন আমরা নবায়নযোগ্য শক্তি পড়তেছিলাম। নবায়নযোগ্য বলতে হচ্ছে যেগুলো তুমি আর কখনো ফিরেই পাবা না। মোট কথা প্রকৃতিতে যেগুলো ফিরে পাওয়া যায় না। এই উৎসগুলো একটু বুঝতে হবে। মানে এমসিকিউতে দিয়ে দেয়, তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য। তুমি কিন্তু তেল ফুরায় গেলে আর পাবা না, এগুলো কিন্তু লিমিটেশন আছে। কিন্তু যে জিনিসগুলো তুমি নিজে তৈরি করতে পারো, আবার রিক্যাপ করা যায়। দেখো, জলবিদ্যুৎ, পানির সাহায্যে কিন্তু এটা একদম মানে কখনো এটা ফুরাবে না। তুমি যতবার ইচ্ছা ততবার তৈরি করতে পারবো। বায়োম্যাস, সৌরশক্তি, বায়ু শক্তি, জিওথার্মাল, দেখবা গোবর দিয়ে অনেকে গ্রামে একটা চুয়ার ভিতরে, মানে কি করে, ওইখানে গ্যাসের মাধ্যমে অনেকে কি করে, মানে গ্যাস উৎপন্ন করে, ওই গ্যাসটা দিয়ে রান্নার চুলা চালায়। এখন এই জিনিসগুলো নবায়নযোগ্যের আন্ডারে ফেলছে, যে এগুলো আমরা ব্যাক পাবো। মোট কথা, পানি যেমন বারবার পাওয়া যায়, পানির শক্তির উৎসটা অফুরন্ত, তেমন নবায়নযোগ্যগুলো হচ্ছে অফুরন্ত, এগুলো পাওয়া যায় বারবার। কিন্তু এই জিনিসগুলো একবার মানে যখন শেষ হয়ে যাবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ লিমিটেশন আছে, আমাদের জন্য আছে, আমাদের বংশ পরম্পরার জন্য হয়ে যাবে, কিন্তু তার পরবর্তীতে হয়তো একটু শর্টেজ আসবে। এই জন্য বলছে কি, এগুলোর একটা পর্যায় পর শেষ আসবে, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য। উদাহরণগুলো মনে রাখবা।
এগুলোই বলছে সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োফুয়েল যেটা বললাম, যেভাবে ওই যে কুয়োর ভিতরে গরুর গোবরগুলো দিয়ে জ্বালানি তৈরি করা হয়, সেই প্রসেসটা বলছে। এগুলো জাস্ট একটু রিডিং দিবা, এগুলো আমাদের লাগবে না। শক্তির যে রূপান্তর একটু আগেই বলে দিলাম, যে কোন শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঘড়ির পেন্ডুলাম দিয়ে আমরা ডিরেক্ট অঙ্ক করব, এখানে বই কিছু দেয়নি। এই যে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, এই যে রাসায়নিক শক্তি, এগুলো জাস্ট রিডিং দিবা। তাপ শক্তি মানে কোনটা কিভাবে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক শক্তি, এগুলো একটু দেখবা। এগুলো তোমার পরীক্ষায় ওইভাবে কখনোই আসে না। আমরা যে জিনিসগুলো আসবে সেগুলো গাইড থেকে সিকিউ প্র্যাকটিস করব। আমরা জাস্ট আজকে অধ্যায়টা একটু ধারণা দিলাম, এইখান থেকে পরবর্তীতে আমরা একটু হায়ার লেভেলের অঙ্ক করব তোমার সিকিউতে গিয়ে। আমাদের এমসিকিউর জন্য এই জিনিসটা মনে রাখবা, যেটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির উপপাদ্য। মনে থাকবে যে আইনস্টাইনের ভর শক্তির উপপাদ্য কোনটা? ই ইকুয়াল টু হচ্ছে এমসি স্কোয়ার। আলোর বেগের মানটা বিভিন্ন অঙ্কে লাগে কাজে, এটা মুখস্থ রাখার চেষ্টা করবা। আবার এমসিকিউতে তো দিয়ে দেয়। আর এই বিক্রিয়াটা কি? আচ্ছা, আমি যদি একটু এখন আরেকটা টপিক্সের কথা বলি, একটা হচ্ছে ফিশন বিক্রিয়া আর একটা হচ্ছে ফিউশন। নামটা একটু দেখো তো, ফিশন। বোর্ডটা এমন তো, এইভাবে একটু ইয়া করে নাও। ফিউশন, দুইটা নাম, ফিশন আর একটা হচ্ছে ফিউশন। ফিশন বিক্রিয়া কি হয়? নামটা ছোট না, তার মানে এখানে যে জিনিসগুলো তৈরি হবে সেটা হচ্ছে ছোট ছোট। আর এই নামটা একটু বড় না, মানে ফিশনের তুলনায় বড় না, এখানে 4টা ওয়ার্ড না, তাহলে এখানে হবে কি বড় বড় জিনিস তৈরি হবে। যাই হোক, বোঝো নাই, আমি এখন বোঝাচ্ছি। যে শক্তির রূপান্তর হবে, মানে বড় বড় শক্তিগুলো ভাঙবে, ভাঙে ছোট ছোট শক্তিতে রূপান্তরিত হবে। আর ফিউশন বিক্রিয়া কি হবে? এই ছোট ছোট শক্তিগুলো কি হবে? বড় বড় শক্তিতে পরিণত হবে। এটাই হচ্ছে ফিশন আর ফিউশনের পার্থক্য। এখন আমরা এখানে যেটা দেখতেছি, এটা মিশাই দিই। দেখো, যে নিউক্লিয়ার পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রে যে শক্তিটা উৎপাদন করতেছে, এখানে একটা নিউট্রন আছে না, একটা নিউট্রন কণাকে আঘাত করছে কি দ্বারা? ইউরেনিয়াম দ্বারা। করে কি হয়েছে? 3টা নিউট্রন পাইছে। তার মানে কি হয়েছে? একটা ছোট কণা থেকে কতগুলো হয়েছে? আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা কিন্তু অনেক রাতে আপলোড দিচ্ছি, যার কারণে আমার অলরেডি চোখ চলতেছে না আর। জাস্ট আমরা অধ্যায়টা তাও শেষ করব। এখানে কি হয়েছে যে, আচ্ছা এখানে এইভাবে না দেখালে তোমরা বুঝবা না, যেটা দেখাইছিলাম একটু আগে। দেখো, যে একটা নিউট্রন কণা আর এখানে হচ্ছে 3টা নিউট্রন কণা। তার মানে কি হয়েছে? একটা বড় জিনিস ভাঙে ছোট 3টাতে পরিণত হয়েছে না? দেখা যাচ্ছে? হ্যাঁ, তার মানে একটা বড় জিনিস ভাঙে ছোটতে পরিণত হয়েছে। তার এটা ফিশন না ফিউশন বিক্রিয়া? অবশ্যই ফিশন বিক্রিয়া। একটু আগে লিখছিলাম, তার এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রে যে শক্তি উৎপাদন করা হয় সেটা হচ্ছে ফিশন বিক্রিয়া, ফিউশন না, ফিশন। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আর এই যে ভর সংখ্যা 92, 235, 36, 92, 56, 41 বেরিয়ামের এই টার্মটা, এই বিক্রিয়াটা আকারে যে জিনিসটা দিছে, এই জিনিসটা একটু মনে রাখবা, নিজে হাতে লেখার চেষ্টা করবা। এটা পরীক্ষায় লেখা লিখলেও রাখতে পারে। এই যে এই প্রসেসটা দেখাইছে যে একটা নিউট্রন কণা যখন ইউরেনিয়াম 235-কে আঘাত করে, এখান থেকে 3টা নিউট্রন কণার সৃষ্টি হয়। এখন এইভাবেই জিনিসটা চলতে থাকে। ধরো একটা নিউট্রন এখান থেকে হচ্ছে 3টা হচ্ছে। এখন প্রত্যেকটা থেকেই 3টা করে হবে না? আবার প্রত্যেকটা থেকে যদি এই বিক্রিয়াটা চলতেই থাকে, আবার 3টা করে হবে না? আবার এইখানে একটা, এখান থেকে আবার দেখবা 3টা হয়ে গেছে। তার মানে এটা কিন্তু একটা পর্যায়ক্রমিক চেইন আকারে চলতেছে, একটার পর একটা, একটার পর একটা ক্রমান্বয়ে বাড়বে। এই জন্য এটাকে নিউক্লিয়ার চেইন রিয়াকশন বলা হয়। বুঝতে পারছো? নিউক্লিয়ার বিক্রিয়া যে শক্তি উৎপাদন, এটা বলে দিবে যে এটা কোন ধরনের বিক্রিয়া, ফিশন না ফিউশন। একটু আগে আমি পড়াইলাম ফিশন বিক্রিয়া। এখন এই জিনিসটাই চেইন বিক্রিয়া বলা হয় থাকে। এই জিনিসটাকে চেইন বিক্রিয়া কেন বলা হয়? কারণ এটা পর্যায়ক্রমে বাড়তেই থাকে, একটা থেকে 3টা, 3টা থেকে ওখানে 3টা। বুঝতে পারছো? এখানে কি বলে দিছে যে চেইন রিয়াকশন কথাটা? এই যে চেইন রিয়াকশন, দেখো, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন দেখব ক্ষমতা। আমরা ক্ষমতার বেশ কিছু সূত্র পড়ব। তার মধ্যে পি ইকুয়াল হচ্ছে ডাব্লু বাই টি। প্রথম যে সূত্রটা, মানে কি? পি হচ্ছে পাওয়ার, ডাব্লু বাই টি। ডাব্লুটা কি? আচ্ছা, দেখো, ডাব্লুটা হচ্ছে কাজ আর টি হচ্ছে সময়। তার মানে একক সময়ে, মানে একক
সময়ে যে পরিমাণ কাজ হয় সেটাকে আমরা ক্ষমতা বলবো। এইভাবে কিন্তু ক্ষমতার সংজ্ঞাটা দিতে পারি ক নম্বরে। তাহলে পি ইকুয়াল হচ্ছে W/T। ক্ষমতার এককটা কিভাবে বের করব? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। মাত্রাটা কিভাবে বের করবো? এইটা জিনিসটা কিভাবে আসছে? আমি যদি বলি যে এই সূত্রটা থেকে দেখো বের করা যাবে যে আমরা বের করব ক্ষমতা পি। তাহলে উপরে কি আছে? কাজ। কাজের মাত্রা দেখছিলাম বের করি নাই একটু আগে, এফএস। কিভাবে বের করছিলাম? এই যে যদি এফএস দিই, mL/T−2, এখানে লেখার জায়গা নেই তো। আর এস এর জন্য ছিল এল গুণ অবস্থায় ছিল একটু, বুঝতে পারছো? এটা কিন্তু কাজের মাত্রা। আমি যদি একটু টোটালি লিখি mL²T−2, এটা কি ডাব্লুর মাত্রা আগে বের করছিলাম না, যে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এস, W=FS, সেটা দেখলাম mL²T−2। এটা মিশাই দেই। এখন দেখো যে mL²T−2 লেখা ধরতে পারতেছো রে? যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও। আর এটা হচ্ছে টি, তাহলে কি হচ্ছে mL²T−3। দেখো তো এটাই আছে কিনা। এই যে নিচের টিটা উপরে যে ইনভার্স হয়ে যাবে, উপরে তো দুইটা আছে আর নিচেরটার কারণে আরেকটা ইনভার্স যোগ হবে। এইটা অনেকে বোঝে না যে টি মানে কি, এটা 1/T না, উপরে 1 আর নিচে টি। এই 1/T-কেই তো আমরা টি ইনভার্স লিখি। এই 1/T আছে না এখানে, ধরো উপরে একটা 1 আছে আর নিচে তো এই টি। এই 1/T-কে কি লেখা হয়? টি ইনভার্স লেখা হয় না? তো এই টি ইনভার্স আর এই T−2 এইটা মিলে T−3 হয়ে গেছে। এই দেখছো? এইভাবে জিনিসগুলো বের করতে হয়। কর্মদক্ষতা। কর্মদক্ষতা হচ্ছে একটা ইঞ্জিন কতটুকু কাজ করতে পারে, ক্ষমতা কতটুকু, এর ইফিসিয়েন্সির দক্ষতা কতটুকু, বুঝতে পারছো? এখন এইটা দ্বারা আমরা অনেক ম্যাথ করে থাকি, যে মোটরের ক্ষেত্রে এই মোটরের ক্ষেত্রে কেমন হবে, ওই মোটরের ক্ষেত্রে কেমন হবে। এই জন্য ঘুম ধরে গেছে রে। যাই হোক, আমরা ক্লাসটা শেষ করবোই। আমরা ইটা দ্বারা কর্মদক্ষতাকে প্রকাশ করে থাকি। কর্মদক্ষতা, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এন দিয়ে একটু বড় হাতে দিয়ে দিবা, এটা এন, একটু টানে দিবা, এটার নামই হচ্ছে ইটা। এই যে এইভাবে এন লিখে একটু বড় হাতের নিচে, মানে বড় হাতের বলতে একটু টানে বড় করতে হবে, এইটাই ইটা পড়া হয়। এখন ইটা মানে কর্মদক্ষতা ইকুয়াল কি, এই সূত্রটা কিভাবে হচ্ছে দেখো, যে প্রদত্ত শক্তি, ধরো একটা বাতি যদি হিসাব করি, যে এটা একটা বাতি, এখানে দেখবা 220 ভোল্ট লেখা থাকে, কিন্তু বাতিটা কি 220 ভোল্ট কাজ করে? ধরো সবসময় কিন্তু অ্যাকুরেটলি কাজ করে না, 218 কাজ করতেছে। এখানে বলে দিছে 220 ওয়াটের একটা বাতি বা 220 ভোল্ট, যেটাই বলা থাকে, এখন 218 কাজ করে থাকে। তার মানে প্রদত্ত মানে হচ্ছে 220টা, আর কাজ করলো কতটুকু? 218। এখন তাহলে অপচয় হলো কতটুকু? 2 না? এই 2টা হচ্ছে এই যে শক্তির অপচয়, বুঝতে পারছো? আর নিচে প্রদত্ত বলতে কোনটা? এই 220। যে কোনো ধরো মোটর, মোটরের ক্ষেত্রে এখানে বলতেছে 7 হর্স পাওয়ার। হর্স পাওয়ার কি? এইচপি। মোটরের যে কাজ করার ক্ষমতা, সেটাকে হর্স পাওয়ার দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা একটু জানবা। আমি তোমাকে যেটা বোঝাচ্ছিলাম, আচ্ছা এখন বোঝাই দেখো, যে কর্মদক্ষতা জিনিসটা কিভাবে কাজ করে। প্রদত্ত শক্তি, একটা 7 হর্সের মোটর নিছো, এখন এই জিনিসটা কাজ করছে তোমার, ধরো টোটাল কাজ করেনি 7, কাজ করতে পারেনি 6.9 পর্যন্ত কাজ করছে। তার মানে শক্তির অপচয় হচ্ছে 0.1%। তো এইটাই হচ্ছে এখানে 7 - 0.1/7 গুণন 100। এইভাবে ইটাটা বের করে। এখন আমরা যখন ম্যাথ করব তখন তার এই জিনিসগুলো লেখা সম্ভব নয়। এই এই টোটালটাকে, প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয়, এই টোটালটাকে আমরা কার্যকর শক্তি বলতে পারি। কি বলতে পারি? কার্যকর শক্তি। আর কার্যকর শক্তিকে আমরা পি ড্যাশ দ্বারা প্রকাশ করব। আর প্রদত্ত শক্তিকে আমরা শুধুমাত্র পি দ্বারা প্রকাশ করব। তার মানে ইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইটা ইটা ইকুয়াল টু হচ্ছে পি ড্যাশ ভাগ পি। সমান সমানটা উপরে চলে গেছে, যাই হোক বুঝে নিও, এখানে কিন্তু লেখার জায়গা নেই, বুঝতে পারছো? যে ইটা ইকুয়াল টু আমরা কি বলবো? পি ড্যাশ বাই পি। আমরা কিন্তু এগুলো বিস্তারিত খাতায় পরে করব, আজকে জাস্ট সূত্রগুলো বোঝাচ্ছি। যে কর্মদক্ষতা সমান হচ্ছে কি, এই প্রদত্ত শক্তি থেকে শক্তির অপচয় বাদ দিয়ে যে কার্যকর শক্তিটা থাকবে বা কার্যকর ক্ষমতা, ক্ষমতাই বলবা, এটা হচ্ছে ক্ষমতা, পাওয়ার। তার মানে এটা হচ্ছে কার্যকর ক্ষমতা আর নিচেরটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা।
এখন যদি ধরো তোমার গ নাম্বারে বলে যে কার্যকর ক্ষমতা বের করো, জাস্ট এগুলো বলে নাই। এখন ক্ষমতার সূত্রটা অনুযায়ী আমরা কিভাবে বের করব? এই দেখো, যখন বলবে কার্যকর ক্ষমতা বের করো তখন আমরা mgh/t বের করব। কাজ বের করছিলাম না একটু আগে, যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে mgh, কৃত কাজ। এখন এইটাকে টি দ্বারা ভাগ করতে হবে যখন আমরা ক্ষমতা বের করব। এই উপরের ক্ষমতাটা, যে কার্যকর ক্ষমতা বের করো, একক সেকেন্ডে জিনিসটা করতে হবে, তখন আমরা কার্যকর ক্ষমতা পাবো। মোট কথা, তোমার সিকিউতে যদি গ নম্বরে বলে যে কৃত কাজ কত, দেখো আমি পার্থক্যটা তোমাকে বোঝাই দিচ্ছি। ধরো বলছে কৃত কাজ বের করতে বলছে, কৃত কাজ, এটা কিন্তু লেখা যায় না বোর্ডে, বুঝছো? কৃত কাজ বের করতে বললে শুধুমাত্র mgh। আর যদি বলে ক্ষমতা বের করো, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা, সেই ক্ষেত্রে কি করব? কার্যকর ক্ষমতা বের করতে বললে একক সেকেন্ডে জিনিসটা করতে হবে, mgh/t, নিচে একটা টি থাকতে হবে। বুঝতে পারছো? দুইটা কিন্তু দুই সূত্র, এটাও চাইতে পারে, কার্যকর ক্ষমতাও চাইতে পারে। বুঝতে পারছো? কার্যকর ক্ষমতা যেভাবে বের করলাম, মানে উপরেরটা দেখো, এই যে p'/p, এই যে কার্যকর ক্ষমতা সমান যেমন লিখলা যে mgh/t, তেমন একই সেম প্রসেসে কিন্তু প্রদত্ত ক্ষমতাটাও বের করা যায়, মানে mgh/t। বুঝতে পারছো? ক্ষমতার সূত্রই হচ্ছে এটা। এই জিনিসগুলো একটু খাতায় লিখে রাখিও। আচ্ছা, আমাদের মোটামুটি বই থেকে এগুলোই ছিল। আমরা এরপর বিস্তারিতভাবে গাইডে আলোচনা করব, কারণ এইখানে বইয়ে ওরা ওইভাবে কিছু দেওয়া নেই। বুঝতে পারছো? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।